আপনারা দেখছেন 10 দিক টেলিভিশন, জাপান থেকে প্রচারিত 10 দিক টিভির সাপ্তাহিক সংবাদ পরিবেশনা। শুরুতেই সংবাদ শিরোনাম। জাপানে টোকিওস্থ বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত। জাপানে এনসিপি এর জুলাই ও নতুন বাংলাদেশের প্রত্যাশা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত। অ্যাসোসিয়েশন অফ জাপানিজ ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউটস ইন বাংলাদেশ আজ লিব এর অনলাইন মতবিনিময় সভা অনুষ্ঠিত। এছাড়াও প্রবাস জীবনের গল্পে থাকছে প্রবাসী লেখক ও সাংবাদিক কাজী ইনসানুল হক এর কর্ম ও জীবন নিয়ে প্রতিবেদন। হালাল এবং উন্নত মানের খাবারের নিশ্চয়তা মানেই পদ্মা। বিশ্বাসে হালাল, স্বাদে পদ্মা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। জাপানে টোকিওস্থ বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে যথাযথ ভাবগাম্ভীর্য ও মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত হয়েছে। দূতাবাস আয়োজিত অনুষ্ঠানের শুরুতে ৩৬ জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন করা হয়। পরে দিবসটি উপলক্ষে বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার দেওয়া বাণী পাঠ করা হয়। বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত মোহাম্মদ দাউদ আলী তার বক্তব্যে জুলাই গণঅভ্যুত্থানের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। রাষ্ট্রদূত জুলাইয়ের চেতনাকে ধারণ করে সম্মিলিতভাবে দেশ গড়ার কাজে এগিয়ে আসার জন্য সকলের প্রতি আহ্বান জানান। তিনি দেশের অর্থনৈতিক উন্নয়নে রেমিটেন্স যোদ্ধাদের অবদানের কথা স্মরণ করেন। বৈধ পথে আরও বেশি করে রেমিটেন্স পাঠানোর জন্য রেমিটেন্স যোদ্ধাদের প্রতি আহ্বান জানান। উন্মুক্ত আলোচনা পর্বে জাপানে বাংলাদেশ কমিউনিটির সদস্যরা অংশ নেন। বক্তব্য রাখেন এনসিপির কেন্দ্রীয় সদস্য ও এশিয়া প্রতিনিধি জুবায়ের আহমেদ সর্দার, জাপান বিএনপির সভাপতি রেজা মীর, এনসিপি জাপান শাখার সংগঠক মোহাম্মদ রায়হান আলী ও মোহাম্মদ মিজানুর রহমান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মোহাম্মদ আকাশ, মোহাম্মদ আব্দুর রহমান, মোহাম্মদ সাজ্জাদ বেপারি, মুন্সি কামাল, মোহাম্মদ আবির, মোহাম্মদ ইফতেখার, রুবিনা আক্তার, মোহাম্মদ আল আমিন ও জাপান প্রবাসী কমিউনিটির নেতৃবৃন্দ। আলোচনা শেষে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আত্মার মাগফিরাত কামনা এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানের উপর নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। এছাড়া দূতাবাসে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে মাসব্যাপী বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। সরকার পতনের পরপরই যে আপনারা রেমিটেন্স পাঠানো বৃদ্ধি করেছেন, এই ইন্টারিম গভর্নমেন্ট তাদের দেশ চালানোর ক্ষেত্রে, সরকার পরিচালনার ক্ষেত্রে অনেক বড় ভূমিকা রাখছে। 5 তারিখ আমি কখনো বিজয় দিবস হিসেবে কেন উল্লেখ করব না? কারণ আমরা যখন সংস্কার, বিচার, শহীদদের রক্তের বিনিময়ে যখন রক্তের প্রতিশোধ না হবে, তারপরেই এই আন্দোলন সফল হবে। আমরা চাই এই 24 আমাদের সবার, এই চেতনা আমরা সবাই বুকে ধারণ করি। আমাদের যে আজকে যে আন্দোলনটা, আসলে এটা কারো একার ক্রেডিট না, কারো একার কোনো কিছু না, আরো মানুষের পক্ষে কাজ করে, যারা এই দেশের পক্ষে কাজ করে। আমরা সবসময় বাংলাদেশের কাজের লগ্নে আমরা বাংলাদেশের পাশে থাকবো। জাপানের জাতীয় নাগরিক পার্টি এনসিপি কানসাই শাখার আয়োজনে জুলাই ও নতুন বাংলাদেশের প্রত্যাশা শীর্ষক এক আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 2 অগাস্ট শনিবার কোবে সিটিতে অনুষ্ঠিত আলোচনা ও মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম জারা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপির এশিয়া বিষয়ক কেন্দ্রীয় প্রতিনিধি মোহাম্মদ জুবাইর আহমেদ সর্দার। আলোচনায় অংশ নেন এনসিপি জাপান শাখার সংগঠক মোহাম্মদ মিরাজ, সৌরভ সরকার, নুরুল ইসলাম রাফিন, মেহেদি হাসান খান, হাসান ইবনে রহিম, ছামসুল আলম, ওবায়দুল হক ও নুরুজ্জামান সহ আরও অনেকে। অনুষ্ঠানের শুরুতে ২০২৪ সালের জুলাই মাসে শহীদ হওয়া সকল দেশপ্রেমিকদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন করা হয়। পরে বক্তারা নতুন বাংলাদেশের রূপরেখা ও ভবিষ্যৎ গঠনমূলক ভাবনা তুলে ধরেন। সভায় আলোচকরা বলেন, প্রবাসী বাংলাদেশিরাও বাংলাদেশের অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
সেই সঙ্গে প্রবাসীদের অধিকার, মর্যাদা ও অংশগ্রহণ নিশ্চিত করার দাবিও উঠে আসে। অনুষ্ঠানে কানসাই অঞ্চলের এনসিপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সভা শেষে সবাই ঐক্যবদ্ধভাবে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন এবং জুলাই শহীদদের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। নিরাপদ পরিবেশ সৃষ্টি করতে হবে। আপনারা জানেন যে আমাদের জাতীয় নাগরিক পার্টিতে অনেক শক্তিশালী নারী নেতৃত্ব আছে, কিন্তু তারা অনেক ধরনের মিথ্যা অপবাদ, মিথ্যা প্রপাগান্ডা শিখি। আমাদের যে আকাঙ্ক্ষাটা নিয়ে দেশের মানুষ রাস্তায় নেমেছিল, আপনারা নেমেছিলেন, আওয়াজ তুলেছিলেন, সেইটা যাতে বাস্তবায়ন হয়, সেটা যাতে আবারও আগের মতো মানুষ প্রতারিত না হয়, ঘরে ফিরে যেতে না হয়। আমাদের যে রাজনৈতিক সমস্যা আমরা জানি না, কিন্তু আমরা জানি যে আমাদের কথাগুলো বলতে থাকতে হবে, একসময় পরিবর্তন আসবে। এইরকম যারা অন্যদিকে বাংলাদেশকে দিয়ে চিন্তা করছে, এদেরকে সুযোগ দেওয়া হবে। শুধু বঞ্চিত আর বঞ্চিত হয়েছে। সামনের যে বাংলাদেশ হবে সেখানে বঞ্চিত হবে না, যার যোগ্যতা থাকবে সে বাংলাদেশকে লিড দেবে। সে যদি একেবারে গরিব ঠেলাওয়ালা রিস্কাওয়ালার ছেলে হয়, সে বাংলাদেশকে লিড দেবে। তার নেতৃত্বে আমরা চলবো। এই মনমানসিকতা যদি আমরা পালন করতে পারি, এইভাবে আপনারা মোটিভেট করবেন। আশা হয়তো বা দীর্ঘদিন থেকে বা দীর্ঘ কয়েক বছর ধরেই দেখি, কিন্তু এটা বাস্তবায়ন আমরা ওইভাবে করার মতো সুযোগ পাই নাই। তো যেহেতু 24শে জুলাই আন্দোলনের মাধ্যমে বাংলাদেশে একটা সুযোগ আসছে, তো আমরা ওখানে যখন 24শে জুলাই আন্দোলন হয়, তখন নতুন বাংলাদেশের আশা প্রত্যাশা রেখে আমরা যে যার জায়গা থেকে প্রত্যক্ষ পরোক্ষভাবে পরামর্শ দেওয়া পারছি, হয়তো বা উপস্থিত থেকে পারছি, অংশগ্রহণ করতে পারছি, এবং তার প্রেক্ষিতে নতুন বাংলাদেশ যেটা আমরা প্রত্যাশা রাখছি সেটা আসছে। জীবন দিতে রাজি আছি, আমার জীবন চলে যাক, তারপর আমার বাংলা উন্নতি হোক, আমার বাংলাদেশ ভালো থাকুক, এটাই আমরা সবাই চাই। ইনশাল্লাহ আমরা যেভাবে চাই সেভাবে বাংলাদেশ হবে, তারুণ্যের বাংলাদেশ হবে ইনশাল্লাহ। ভবিষ্যতের বাংলাদেশে কোনো স্বৈরাচার, কোনো ফ্যাসিবাদ যেন অ্যাসোসিয়েশন অফ জাপানিজ ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউটস ইন বাংলাদেশ আজলিবের উদ্যোগে অনলাইন মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভাটি সঞ্চালনা করেন আজলিবের সাধারণ সম্পাদক প্রফেসর মোহাম্মদ সিরাজুল ইসলাম এবং সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোহাম্মদ ওয়াকিল আহমেদ। 4 আগস্ট অনলাইনে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাপানে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ দাউদ আলী। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ দূতাবাস, টোকিওর ফার্স্ট সেক্রেটারি মোহাম্মদ জয়নাল আবেদিন। বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে জাপানি ভাষার শিক্ষা প্রদানকারী প্রায় 107টি প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা, পরিচালক ও প্রতিনিধিরা সভায় অংশ নেন। আলোচনায় উঠে আসে জাপানি ভাষা শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের জাপানে পাঠানোর প্রক্রিয়া আরও কার্যকর ও সুগঠিত করা, দূতাবাসের সহযোগিতা ও বাস্তবায়ন কৌশল, ভবিষ্যৎ পরিকল্পনা এবং আজলিবের সম্মিলিত উদ্যোগ গ্রহণ। রাষ্ট্রদূত মোহাম্মদ দাউদ আলী জাপান বাংলাদেশ শিক্ষা ও কর্মসংস্থানের সম্পর্ক আরও দৃঢ় করার লক্ষ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন। আগামী 3 বছরের মধ্যে কিভাবে 40 থেকে 50,000 জন শিক্ষার্থীকে জাপানে প্রেরণ করা যায় সে বিষয়ে তিনি সহযোগিতার আশ্বাস দেন এবং প্রত্যেকটি প্রতিষ্ঠানে পাশে থাকার প্রতিশ্রুতি প্রদান করেন। রাষ্ট্রদূত সবাইকে নৈতিকতার ভিত্তিতে এবং সীমিত মুনাফা অর্জনের লক্ষ্য নিয়ে ব্যবসা পরিচালনার আহ্বান জানান। এছাড়া তিনি ভিএফএস সংক্রান্ত সমস্যার সমাধান, ভুয়া কাগজপত্র সম্পর্কে সতর্কতা এবং জাপানের ভাষা শিক্ষা প্রতিষ্ঠানে বাংলাদেশি শিক্ষার্থীদের ভর্তির সুযোগ বৃদ্ধির বিষয়ে দিক নির্দেশনা দেন। আপনাদেরকে স্কুলের সঙ্গে অথবা এখানে কোনো অর্গানাইজেশনের সাথে অথবা কোনো কোম্পানির সাথে আপনাদেরকে যুক্ত থাকতে হবে, তাদের পার্ট টাইম নিশ্চিত করা। যদি এগুলো নিশ্চিত করতে না পারেন, ওই ছেলে কিন্তু আপনি পাঠানোর পরেও সে যদি ফ্রাস্ট্রেটেড হয়ে যায়, চাকরি না পায়, পার্ট টাইম না পায়, ইনকাম করতে না পারে, তাহলে সে স্কুল পালাবে অথবা স্কুলে ফেল করবে। পরবর্তী বছরে কিন্তু আপনার কাছ থেকে সে আর ওই স্কুল ছাত্র নিতে চাইবে না। বিজনেস আপনারা করেন, কিন্তু একটা লিমিটের মধ্যে বিজনেস। আমাদের কাজ হচ্ছে সমস্যাগুলোর সমাধান করা। দূতাবাসের পক্ষ থেকে এই প্রচেষ্টা অব্যাহত আছে। আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকেও আমাদের ফরেন মিনিস্ট্রির মাধ্যমে
জাপান দূতাবাসে নোট ভার্বাল পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের কনস্ট্রাকশনে পরীক্ষা দিয়েছে 136 জন। আমাদের এগ্রিকালচার শুরু হয়েছে, এগ্রিকালচারের ডিমান্ড আছে 70,000-এর উপরে। 10 দিক টিভির প্রবাস জীবনের গল্পে আজ থাকছে প্রবাসী লেখক ও সাংবাদিক কাজী ইনসানুল হকের কর্ম ও জীবন। কাজী ইনসানুল হক প্রবাসে সাহিত্য, সাংবাদিকতা ও সমাজ ভাবনার এক উজ্জ্বল মুখ। কাজী ইনসানুল হক একজন বিশিষ্ট লেখক, সম্পাদক এবং গবেষণা মনস্ক প্রাবন্ধিক, যিনি দীর্ঘদিন ধরে জাপানে বসবাস করছেন এবং প্রবাসে বাংলা ভাষা ও সংস্কৃতির বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। তিনি একমাত্র বাংলাদেশী সাংবাদিক যিনি হেনরি কিসিঞ্জারের সাক্ষাৎকার নিয়েছিলেন। তিনি টোকিও থেকে প্রকাশিত বাংলা কাগজ পরবাস এবং সাময়িকী 2171-এর সম্পাদক হিসেবে পরিচিত। এই দুটি প্রকাশনা প্রবাসী বাংলাদেশীদের জীবনের গল্প, সমাজ, সংস্কৃতি, রাজনীতি এবং আন্তর্জাতিক প্রেক্ষাপট তুলে ধরেন গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে। কাজী ইনসানুল হক জন্মগ্রহণ করেন বাংলাদেশের উত্তরাঞ্চলের রংপুর অঞ্চলে। পৈতৃকভাবে তিনি খ্যাতিমান রাজনীতিক ও সমাজসেবক কাজী ইমদাদুল হকের পুত্র হলেও নিজের কর্ম ও পরিচয় গড়ে তুলেছেন স্বাধীন পথে, একজন প্রবাসী সাংবাদিক, লেখক ও সামাজিক ভাষ্যকার হিসেবে। শিক্ষাজীবনে সাহিত্যের প্রতি গভীর অনুরাগ তার লেখনীকে সমৃদ্ধ করেছে। তিনি 80-র দশকে জাপানে আসেন উচ্চশিক্ষা ও কর্মসংস্থানের উদ্দেশ্যে। এই আগমন একটানা বসবাসের রূপ নেয় এবং ক্রমে জাপান হয়ে ওঠে তার দ্বিতীয় প্রেরণার ভূমি। প্রথম দিকে বিভিন্ন প্রবাসী পত্রিকায় লেখালেখি শুরু করলেও কাজী ইনসানুল হকের প্রধান পরিচিতি গড়ে ওঠে সাপ্তাহিক যায় যায় দিনের প্রবাস সংখ্যা মেড ইন জাপান ধারাবাহিক লেখার মাধ্যমে। এই লেখাগুলো শুধু খবর বা তথ্য ছিল না, বরং ছিল একজন চিন্তাশীল প্রবাসীর পর্যবেক্ষণ ও অভিজ্ঞতা নির্ভর ভাষ্য। তিনি জাপানে অবস্থানরত প্রবাসী বাংলাদেশীদের জীবন, চ্যালেঞ্জ, সাফল্য ও সংগ্রামের এক অন্তরঙ্গ ছবি তুলে ধরেন নিয়মিত কলামে। তার লেখায় দেখা যায় জাপানি সমাজের নিয়মতান্ত্রিকতা এবং প্রবাসীদের সাংস্কৃতিক দ্বন্দ্বের বাস্তব প্রতিফলন। তার লেখার একটি উল্লেখযোগ্য দিক হল প্রতিবেদনমূলক প্রবন্ধ ও স্মৃতিকথা ধাঁচের সমাজচিত্র। এখন পর্যন্ত তিনি 4টিরও বেশি বই সম্পাদনা ও প্রকাশ করেছেন, যার মধ্যে প্রধানগুলো হল: 1. দূর পরবাস, জাপান, সময়ের ডায়েরি, 52টি সংক্ষিপ্ত প্রতিবেদন, সাক্ষাৎকার ও বিশ্লেষণ, টোকিও সুনামি, হোশি হত্যাকাণ্ড, প্রধানমন্ত্রীর সফর, রোলার মতো তারকার জীবন কথা সবই স্থান পেয়েছে। 2. করোনাকাল, জাপান 2020, কোভিড-19 সময়ের জাপান প্রবাসীদের অভিজ্ঞতা নিয়ে 100 জন লেখকের সম্মিলিত প্রবন্ধ সংকলন। এটি হয়ে উঠেছে এক গুরুত্বপূর্ণ ঐতিহাসিক দলিল। 3. মেড ইন জাপান, প্রথম প্রকাশিত গ্রন্থ, যেখানে রয়েছে যায় যায় দিনে ছাপা তার জনপ্রিয় কলামগুলোর সংকলন। 4. শিনজো আবে স্মরণ সংখ্যা, জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী সম্পর্কে স্মারক রচনার সমাহার। লেখালেখির বাইরে কাজী ইনসানুল হক বাংলাদেশ কমিউনিটি ইন জাপান সহ বিভিন্ন প্রবাসী সংগঠনের সঙ্গে যুক্ত। তিনি বিপদাপন্ন প্রবাসীদের সহায়তা, অনুবাদ সহায়তা এবং সাংস্কৃতিক বিনিময় কার্যক্রমেও সক্রিয় অংশগ্রহণ করেন। তার লেখায় প্রবাস জীবনের বাস্তবতা যেমন উঠে আসে, তেমনি থাকে এক ধরনের আন্তরিক মানবিক বোধ। তিনি শুধুমাত্র সমাজ বিশ্লেষণ করেন না, বরং প্রবাসের মাঝেও বাংলাদেশকে ধারণ করেন। প্রজন্মের প্রেক্ষাপটে তিনি হয়ে উঠেছেন প্রবাসী সাংবাদিকতার একজন নির্ভরযোগ্য কণ্ঠস্বর। কাজী ইনসানুল হক কেবল একজন লেখক নন, তিনি সময়ের দলিলকার, একজন নিঃশব্দ নথিকার, যিনি প্রবাসী জীবনের বাঁকে বাঁকে অজস্র গল্প, প্রতিবেদন ও প্রশ্নকে ধরে রেখেছেন কলমের কালি দিয়ে। বাংলাদেশ ও জাপানের মধ্যে এক সাংস্কৃতিক সেতুবন্ধন গড়ার ক্ষেত্রে তার অবদান স্মরণীয় এবং গবেষণার যোগ্য। প্রবাসী সাংবাদিকতা, সাহিত্য ও মানবিক চেতনায় একটি পরিচিত নাম কাজী ইনসানুল হক। তার লেখায় প্রবাস জীবনের অভিজ্ঞতা, সাংস্কৃতিক মেলবন্ধন এবং রাজনৈতিক পর্যবেক্ষণ স্থান পায়। বিশেষ করে তার স্থানীয় নির্বাচন, জাপান বাংলাদেশ শীর্ষক প্রবন্ধে তিনি দুই দেশের স্থানীয় নির্বাচন প্রক্রিয়া, অংশগ্রহণমূলক গণতন্ত্র এবং নাগরিক দায়িত্ব বোধ নিয়ে তুলনামূলক আলোচনা করেছেন।
তিনি শুধু সাহিত্য সাংবাদিকতায় সীমাবদ্ধ নন, বরং প্রবাসী সমাজে সচেতনতা তৈরি ও সাংস্কৃতিক সংযোগ স্থাপনে তার ভূমিকা গুরুত্বপূর্ণ। বাংলা ভাষা ও সংস্কৃতির দূত হিসেবে কাজী ইনসানুল হক প্রমাণ করেছেন ভৌগোলিক সীমানা পেরিয়ে ভাষা ও চেতনা কিভাবে বিশ্বব্যাপী ছড়িয়ে দেয়া যায়। তিনি বাংলাদেশের গর্ব, একজন সফল জাপান প্রবাসী। তার জন্য শুভকামনা। হালাল এবং উন্নত মানের খাবারের নিশ্চয়তা মানেই পদ্মা। বিশ্বাসে হালাল, স্বাদে পদ্মা। পদ্মা কোম্পানি লিমিটেড, জাপান। আজকের আয়োজন এ পর্যন্তই। 10 দিক টিভি দেখুন। অনলাইনে সংবাদ পেতে ভিজিট করুন www.10dik.com। যুক্ত থাকুন ফেসবুকে, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরবর্তী বুলেটিনে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।